হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি ক্লাস 11-এর প্রশ্নবিচিত্রা রাইমার্টিনের বাংলা কোশ্চেন করব, ঠিক আছে? আমি আজকে যে নুন কবিতাটা আছে বা পদ্যটা আছে তার কোশ্চেনগুলো আলোচনা করব এবং সেই সঙ্গে উত্তরগুলোও বলে দেবো। তোমরা যারা নতুন আমার চ্যানেলে এসেছো তারা আমার চ্যানেলে গিয়ে বাংলা গদ্য করা আছে, ছুটি এবং তেলানাপতা আবিষ্কার, ঠিক আছে? সেইটা গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমি শুরু করছি নুন। নুন কার লেখা? জয় গোস্বামীর। দেখো এখানে হচ্ছে আমরা কোনগুলো করব, দেখো এখানে যেগুলো স্টার দেওয়া আছে বা ট্রিপল স্টার দেওয়া আছে, শুধু স্টার না, ঠিক আছে? তো এই যে কোশ্চেনগুলো আছে এখানে, ধরো কোশ্চেন দেখতে পাচ্ছ এগুলো। তো এখানে কোশ্চেন দেওয়া আছে 20টা কোশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? 20টা কোশ্চেন দেওয়া আছে এই চ্যাপ্টারটার, ঠিক আছে? তো সবগুলো আমরা করব না, কোনগুলো করব যেগুলো ট্রিপল স্টার দেওয়া আছে, মানে দেখো এটা ট্রিপল স্টার দেওয়া আছে, এটা ডবল স্টার, এটা স্টার নেই, এটা একটা স্টার। তো এইগুলো ধরো এই তিনটে বাদ দেবো আমরা, ঠিক আছে? বা এই দুটো বাদ দিতে পারি, এই ডবল স্টারটা করতে পারি, কিন্তু এই দুটো করবো না, ঠিক আছে? এরমভাবে করবো, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোই করব, ঠিক আছে? তাহলে দেখো প্রথম শুরু করছি। প্রথমেরটাই দেখো, প্রথমটা অবশ্যই করব এবং সেটা দুবার পরীক্ষাতে এসেওছে, দুবার 11-এ পড়েছে। বলছে, আমরা তো অল্পে খুশি, অল্পে খুশি মানুষের জীবনযাত্রার যে ছবি নুন কবিতায় ফুটে উঠছে তার পরিচয় দাও, ঠিক আছে? মানে এই কবিতাটায়, নুন কবিতাটায় মানুষ যে যন্ত্রণা করে যে জীবনটা কাটাচ্ছে তার যে ছবিটা ফুটে উঠেছে সেটা পরিচয় দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখা যাক এটা কী হবে। মোটামুটি আমরা জানি, তবুও আমরা দেখে নেবো এবার। দেখো দেখো কোশ্চেনটা একটু পিডিএফটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, তবু একটু দেখে নাও মোটামুটি। এখান থেকে শুরু করছি, এখান থেকে, ঠিক আছে? কি বলছে? কবি জয় গোস্বামী নুন কবিতায় সমাজের যে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ছবি এঁকেছেন তা লেখো। বা সমাজের, অথবা একই রকম কোশ্চেন, অথবা সমাজের দারিদ্র লাঞ্ছিত শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কবি জয় গোস্বামীর নুন কবিতা অবলম্বনে বর্ণনা করো, ঠিক আছে? তাহলে এখান থেকে শুরু করছি। বলছে কবি, এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে কবি জয় গোস্বামী নুন কবিতায় সমাজের অতি সাধারণ শ্রমজীবী নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ছবি এঁকেছেন। তারা শ্রমজীবী বটে, দিন আনে দিন খায়, হতদরিদ্র বটে, কিন্তু তারা অল্পে খুশি, ঠিক আছে? তো তারা, এই টাইপের কোশ্চেনটা ওপর দিকে আছে, তারা এখান থেকে আমি লিখতে শুরু করছি। তারা জানে, এখানে দেখো, তারা জানে দুঃখ করে দুঃখ কষ্টের সুরাহা হয় না। তাদের আত্মপ্রশ্ন হলো, তাহলে দুঃখ করে লাভ কী? সাধারণ ভাত কাপড়ে তাদের দিন চলে যায়, তাদের দিন চলে অসুখে বিসুখে ধার দেনা করে। কথায় বলে গরিবের ঘোড়া রোগ, রাতে দুই ভাই মিলে গাঁজার কলকেতে টান দেয়। অভাবের সংসারে সারাদিন বাজার করা হয় না, যেদিন হয় সেদিন বেহিসেবিপনা মাত্রা ছাড়িয়ে যায়। কারণ গরিবের সংসারে অপ্রয়োজনীয় গোলাপের চারা তারা কিনে বাড়ি ফেরে। গোলাপ চারা পুঁতে বাগান মারাবে তেমন জায়গাটুকু তো নেই। সে কথা ভেবে নিজেকে অহেতুক কষ্ট না দিয়ে কষ্ট ভোলার জন্য গাঁজাতে টান দেয়। নেশা ভাঙেই তাদের আনন্দ, তাতেই তারা খুশি, তার বেশি কিছু তারা আর চায় না। এভাবে হেসে খেলে কষ্ট করে তাদের দিন চলে যায়। মাঝে মাঝে অভাব অনটনে সংসার অচল হয়ে যায়। সেদিন মাঝরাতে তারা বাড়ি ফেরে, ভাত তখন ঠান্ডা, সামান্য নুনের জোগাড়টুকুও হয়নি। ফলে খেতে বসে মাথায় রাগ চড়ে, রাগ চড়ে গিয়ে এমন হয় যে রাগের মাথায় সে চড়ে বসে। ফলে বাপ বেটায় কিংবা দু ভাই মিলে মারামারি ও চেঁচামেচি করে ছাড়াপাড়া মাথায় করে। অবশ্য তাদের রাগারাগি ও আত্মহননে কাদের কি এসে যায়? তারা খেটে খাওয়া অতি নগণ্য মানুষ, তাদের চাওয়া বলতে ঠান্ডা ভাতে শুধু সামান্য নুনের ব্যবস্থা। বোঝা গেছো? তাহলে দেখো, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, আগে এখানটা তুলবে। যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নিতে পারো, আগে এখানটা তুলবে, ঠিক আছে? হলো, তারপরে এবারে ওপরেরটা তুলবে, ঠিক আছে? মানে এটা আমি আগেরটা পিডিএফটা একটু গন্ডগোল করে ফেলেছি, এটা আগে করে ফেলেছি, মানে ছবিটা আগে দিয়ে ফেলেছি, এটা পরে দিয়ে ফেলেছি, তারপর এটা তুলবে, ঠিক আছে? এখান থেকে বলতে পারো, এখান থেকে বলতে পারো তারা জানে দুঃখ কষ্ট করে দুঃখ কষ্টে সুরাহা হয় না, এখান থেকে বলতে পারো, পুরো এখান পর্যন্ত বলতে পারো যে তারা কি চায়। তারা চায় তাদের ঠান্ডা ভাতে, শুকনো ভাতে কি হয়, সামান্য নুনের ব্যবস্থা হোক, এটাই তারা চায়, এখানে পর্যন্ত লিখবে, ঠিক আছে?
তো তারপরে কোশ্চেন আমরা দেখে দিচ্ছি, হয়ে গেছে। তারপরে কোশ্চেন আমরা যাচ্ছি। দেখো তারপরে কোশ্চেনটা ট্রিপল স্টার দিয়ে আছে, এটা আমরা করবো। বলছে কী হবে দুঃখ করে, কিসের দুঃখ, তাদের কাছে দুঃখ অর্থহীন কেন? ঠিক আছে, দেখো মার্কসগুলো আবার দেখিয়ে দিচ্ছি। এগুলো সব প্রত্যেকটা মার্কস কিন্তু 5। আগে প্রথম দিন যে মডেল কোশ্চেনটা দেখিয়েছিলাম তাতে প্রত্যেকটা মার্কস ছিল 5 করে। ঠিক আছে, এখান থেকে একটাই কোশ্চেন পড়বে, 5 থাকবে। তো দেখো এটা 2+3 থাকতে পারে, বা যেমন ধরো এই কোশ্চেনটা, প্রথমের কোশ্চেনটা, আমরা তো অল্পে খুশি মানুষের জীবনযাত্রার যে ছবি ফুটে উঠেছে নুন কবিতায় তা লেখো। তাহলে দেখো এই কোশ্চেনে 2+5 হবে না, 2+3 হবে না, এটা ডাইরেক্ট একটাই বড় কোশ্চেনে একটাই 5 নাম্বার থাকবে, একটাই 5 নাম্বার থাকবে। ঠিক আছে, কিন্তু এইগুলো দেখো ছোটো ছোটো উঠছে। কী বলছে, কিসের দুঃখ, বক্তার কাছে দুঃখ অর্থহীন কেন? তাহলে দেখো 2+3, কোন কবির কোন কবিতার অংশ, এটা একটা ছোটো মতো কোশ্চেন। 2, সাধারণ ভাত কাপড় নিয়ে দিন চলে যায়, তার কারণ কি, এটা 3, এরমভাবে চলবে। ঠিক আছে, যখন একটাই কোশ্চেন থাকবে সেটা 5, যখন সেটা পাট করে থাকবে সেটা 2+3 বা 3+2 হিসেবে থাকবে। ঠিক আছে, এবার 2 নম্বর কোশ্চেনটা, কী হবে দুঃখ করে, কিসের দুঃখ, তাদের কাছে দুঃখ অর্থহীন কেন? ঠিক আছে, তাহলে অ্যান্সারটা এবার আমরা দেখে নেব। দেখো কী হবে দুঃখ করে, কিসের দুঃখ, কবি দুঃখকে অর্থহীন বলে মনে করেছেন কেন? কবির সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। ঠিক আছে, এবার এখানে বলে দিই কবির সংসারে কি, মানে কবি কি সংসার করেছিল? দেখো, যেহেতু কবি সে একটা কোনো একটা সমাজের ছবি তুলে ধরেছে, ঠিক আছে, তখন সে সেটাকে নিজের মধ্যেই খুঁজে পায়। ঠিক আছে, বা তার মধ্যেই জিনিসটাকে সে খুঁজে পায়। তখন সে এটা বলে না যে পাশের বাড়ির লোকটা খেতে পাচ্ছে না, পাশের বাড়ির লোকটা এই করতে পারছে না। সে কী বলে, আমরা 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 কিনে আনি গোলাপ চারা, আমরা গাঁজা খেয়ে মারপিট করি, বা আমরা গাঁজা খেয়ে বাব্বাটা মাথায় করি, এইসব বলতে চাই। তাহলে সে কবিই বলতে হবে তোমাকে, তাহলে তোমাকে কবিই বলতে হবে। তাহলে কবির সংসারে, বা লেখক বলতে হবে। তো কবির সংসারে, এটা যেহেতু কবিতা তাই কবি বলবো। কবির সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, এখানে দারিদ্র্যের দুঃখের কথাই বলা হয়েছে। বোঝা গেছে? তাহলে দুঃখটা কিসের? নুন আনতে পান্তা ফুরোয়, এখানেই দুঃখের কথা বলা হয়েছে। আট পৌরে বলছে কবি এই দুঃখকে অর্থহীন বলে মনে করেছেন কেন? কি বলছে, আট পৌরের নিম্নবিত্ত জীবনকে কবি জয় গোস্বামী খুব কাছ থেকে দেখেছেন। 70 দশকে বাংলার অর্থনীতি ছিল অনেকটাই বিপন্ন। নিরক্ষরতা, বেকারত্ব, মানুষের স্বার্থপরতা সমাজ জীবনে সৃষ্টি করেছিল চরম সংকট। কবি জয় গোস্বামীর কবি প্রতিভার উন্মেষ সেই সময়ই। দারিদ্র্যের পেষণ তার প্রত্যক্ষ অভিজ্ঞতা। সেই সময় নিম্নবিত্ত পরিবারের চাওয়া পাওয়ার বৃত্তটি ছিল খুবই সীমিত। সীমাহীন অভাব মানুষের চাহিদার ক্ষেত্রটিকে সংকুচিত করে ফেলেছিল। তার ছেঁড়া কাঁথায় শুয়ে কবি লাখ টাকার স্বপ্ন দেখতে চাননি। অভাব অনটনকে অনিবার্য রূপে মেনে নিয়েই তিনি সাধারণ ভাত কাপড়ে বেঁচে থাকতে চেয়েছেন। প্রাপ্তির আকাঙ্ক্ষা প্রবল হলেই দুঃখের সাম্রাজ্য বেরিয়ে চলে। তাই কবি বলেছেন, আমরা তো এতেই খুশি, বলো আর কে অধিক চাই। অবশ্য এই খুশি কোনো পরিপূর্ণ সুখের ইঙ্গিত বহন করে না। সব কিছুকে মেনে নিতে পারলেই তবেই তার স্পর্শ পাওয়া যায়। একটু ভাত আর নুন যখন জীবন ধারণের জন্য পরম প্রাপ্তি হয়ে ওঠে, তখন স্বপ্নবিলাস নিতান্তই হাস্যকর। এই কারণেই কবি অভাব অনটনের দুঃখকে অর্থহীন বলে মনে করেছেন। বোঝা গেছে? তাহলে এই যে কী হবে দুঃখ করে, এই কোশ্চেনটা তোমরা তাহলে স্ক্রিনশট তুলে নাও, যাদের দরকার আছে তারা তুলে নাও। ঠিক আছে, আমি তাহলে এবার সরিয়ে দিলাম। দেখো 3-এরটা, এটাও স্টার ট্রিপল স্টার দেওয়া আছে, এটা দেখবো। 3-এরটা বলছে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, কোন কবির কোন কবিতার অংশ? এটা আমরা সবাই জানি, জয় গোস্বামী কবির কি নুন কবিতার অংশ। সাধারণ ভাত কাপড়ে দিন চলে যাওয়ার কারণ কি, সেটা এবার আমরা দেখব। দেখো, আমরা তো অল্পে খুশি, কী হবে দুঃখ করেই, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। আমরা বলতে কারা? তাদের পরিচয় সহ তাদের বোধ ও ভাবনা চিন্তা বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে দেখো বলছে, আমরা বলতে সমাজের অতি সাধারণ শ্রমজীবী মানুষ। আমরা কারা? আমাদের পরিচয় দেওয়া হচ্ছে। আমরা বলতে সমাজের অতি সাধারণ শ্রমজীবী মানুষ, তারা হতদরিদ্র, দিনে আনে দিন খায় শ্রমিক শ্রেণী মানুষ। তারা দিন আনে দিন খায় শ্রমিক শ্রেণী মানুষ। দারিদ্র্য তাদের সংসারের নিত্য সঙ্গী। তারা নেশায় ডুবে থাকে। দেখতে পাচ্ছ এখানে, তার নেশায় ডুবে থেকে সংসারে অভাব অনটনের দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলতে চাই। ঠিক আছে, এবার যে বিশ্লেষণ করো এটা,
কি বলছে, তারা কিন্তু অল্পে খুশি, কারণ তাদের আশা আকাঙ্ক্ষা সামান্যই, বেশি কিছু আশা করে পাওয়া সম্ভব নয়, জেনেই অল্পে খুশি। তারা বুঝেছে হাঁকডাক করে দুঃখ প্রকাশ করে দুঃখ কষ্টে সুরাহা হয় না, কারণ তাদের দুঃখ প্রকাশে কারো সহানুভূতি মেলে না, দুঃখ প্রকাশ ব্যর্থ হয়। তারা জানে তাদের সামান্য রুজি রোজগার, সেই সামান্য আয়ে ভালো খাওয়ার পাওয়া, ভালো খাওয়া পড়ার স্বপ্ন দেখা দুঃস্বপ্ন। কাজেই সাধারণ ভাত কাপড়েই দিন চালাতে হয় তাদের। দৈনন্দিন জীবন যাপন ব্যাপারে তাদের এরকম বোধ বা ভাবনা চিন্তা। বোঝা গেছে? তাহলে এইটা কি হলো, তাহলে কোনটা, আমরা তো অল্পে খুশি, কী হবে দুঃখ করে, তা এটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, এখানটা একটু তুলে নাও, আর তারপরে একটু তুলে নাও, ব্যাস। ঠিক আছে, এবার আমরা পরের কোশ্চেন দেখব। তো হয়ে গেল 3-এর কোশ্চেন। এবার 4-এর কোশ্চেন আমরা করব না। ঠিক আছে, কি বললাম, 4-এর কোশ্চেন আমরা এখানে করব না, কারণ দেখো এখানে একটা স্টার, এগুলো ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট কোনটা, স্টিপল স্টারটা। ভালো করে দেখে নাও, এইখান থেকে এই 3টে একই রকম কোশ্চেন, ভালো করে দেখে নাও। এই 3টে 6, 7, 8, 6, 7, 8 হচ্ছে একই রকম কোশ্চেন। মানে একটাই, এই 6, 7, 8 এর 3টের একটাই উত্তর, এই 3টের একটাই উত্তর হবে। ঠিক আছে, কি বলছে দেখো কোশ্চেনটা, তাহলে বুঝতে পারবে। 6-এরটা বলছে, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, অংশটির তাৎপর্য লেখো। 7-এরটা বলছে, কিন্তু পুঁতবো কোথায়, তা কী পুঁতবে, গোলাপ চারা, সেইটা কি প্রসঙ্গ বলতে বলছে, তাহলে প্রসঙ্গ নির্দেশ করে এ কথকের এ মন্তব্যের কারণ কি। তারপর দেখো, তারপর কি বলছে, 8-এরটা, ফুল কি হবেই তাতে, সবই কিন্তু কাকে উদ্দেশ্য করে বলছে, সেই গোলাপ চারাটাকে। প্রসঙ্গ নির্দেশ করে বক্তার এরূপ সংশয়ের কারণ কি, মানে 3টে কোশ্চেনই একটাই উত্তর। ঠিক আছে, মানে এটা হিসেব মতো যদি কবিতাটা তোমরা খোলো, পরপর 3টে লাইন একসঙ্গেই আছে, তো এই 3টে কোশ্চেনের একটাই উত্তর, তাহলে সেটা আমরা দেখে নেব। গোলাপ চারা পাঠটা আমরা দেখে নেবো। ঠিক আছে, দেখো কি বলছে, বলছে বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। ঠিক আছে, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, বক্তাকে, তিনি কেন গোলাপ চারা কিনে আনেন, বক্তা বা দেখো, অথবা বক্তা গোলাপ চারা কিনে আনার অন্তর্নিহিত তাৎপর্যটি বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে দেখো কী হবে, প্রশ্নোদ্ধৃত উক্তিটির বক্তা হলেন নুন কবিতার কথক কবি জয় গোস্বামী স্বয়ং, মানে নিজে। কবিদের দিন আনা দিন খাওয়া সংসার, কোনো রকমে দিন চলে যায় ধার দেনাতে, তার উপর অসুখ বিসুখ তো আছেই, সব দিন বাজার হয় না, আবার যেদিন হয় সেদিন তো মাত্রা ছাড়াই, অর্থাৎ বেহিসাবি সংসার, নির্দিষ্ট কোনো আয় নেই বা কাজকর্ম নেই বলে হিসাবের প্রশ্নই ওঠে না। বাজার থেকে ফেরার পথে কবি কিনে আনে গোলাপ চারা। তারপরেই কবির প্রশ্ন, পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে। এই প্রশ্নের আড়ালেই লুকিয়ে আছে গোলাপ চারা কিনে আনার তাৎপর্য। কবির সংসারে নুন আনতে পান্তা ফুরোয়, সাধারণ ভাত কাপড়েই দিন চলে যায় কোনো রকমে, অভাব অনটনের অক্টোপাসে জড়ানো সংসারে কবি যেন দিগ্ভ্রষ্ট এক নাবিক। তার কাছে বাঁচা মানে রসহীন কংক্রিট জীবনের শিকড়কে গভীরে চালনা করা। তবুও মাঝে মাঝে কবির স্বপ্নের বৃন্তে আশার ফুল পাপড়ি মেলতে চায়, কিন্তু অভাবের আগুনে নিমেষেই তার ঝলসে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এ যেন কবি সুকান্তের সেই ভাবনা, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি, গোলাপ সৌন্দর্যের বস্তু, মনের সঙ্গে তার গভীর যোগ। তাহলে কি, গোলাপ হচ্ছে সৌন্দর্যের বস্তু, মনের সঙ্গে তার গভীর যোগ, মানুষের চেতনার রঙে রঞ্জিত হলেই গোলাপ সুন্দর, না হলে তার কোনো আবেদন নেই মানুষের মনে। কবির কিনে আনা গোলাপ সৌন্দর্য সমৃদ্ধির অনুষঙ্গে রেশ মানানসই, কিন্তু সংসারের প্রত্যাহিক যন্ত্রণার আগুনে গোলাপের কুঁড়ি মনের মধ্যেই শুকিয়ে যায়। এই কারণেই কবির সন্দেহ, ফুল কি হবেই তাতে। সীমাহীন দারিদ্র্য কবির কাছে পৃথিবীকে করে তুলেছে রূপ রস গন্ধহীন এক জড় পদার্থ মাত্র। সেই জন্যেই রাতে 2 ভাই মিলে গাজায় টান দেয়, এক বোহেমিয়ান জীবন গোলাপ চারার বিপরীতে অবস্থান করে বলেই কবিতাতে ফুল ফুটবে কিনা বলে সন্দেহ প্রকাশ করেছে। ঠিক আছে, তাহলে দেখো এই কোশ্চেনটা তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো। আচ্ছা, এখানে কোশ্চেনটা আবার দেখে নাও, আর তারপর হচ্ছে এখানটা। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কোশ্চেন, তাহলে কোনটা করলাম বললাম, 6, 7, 8 তিনটেকেই মোটামুটি একসঙ্গে করে একটা পাঞ্চ করে একটাই কোশ্চেন উত্তর করলাম। ঠিক আছে, দেখো এবার এই 10
আর 11, এই দুটো পাঞ্চ করে একটা কোশ্চেন হবে। 10 আর 11, এই 10 আর 11 পাঞ্চ করে একটা কোশ্চেন হবে। কি বলছে দেখো, বলছে 10টা, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত, দাঁড়াও সরি এখানটা ছোটো করতে হবে। বলছে হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবনযাত্রায়, 9টা ঠিক আছে, এই 10টা হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, শ্রমজীবী বঞ্চিত মানুষের জীবন যন্ত্রণা নুন কবিতায় যেভাবে প্রকাশিত হয়েছে তা বর্ণনা করো। আর 11টা কি বলছে, মাঝে মাঝে চলেও না দিন, চলে যায় বলছে, তারপর মাঝে মাঝে চলেও না বলছে, কার কেন মাঝে মাঝে দিন চলে না, এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা যে ছবি পাওয়া যায় তা লেখো। ঠিক আছে, মানে এই দুটো কোশ্চেন পাঁচ করে একটাই কোশ্চেন হবে। ঠিক আছে, তাহলে তোমরা এবার দেখো, তাহলে কোশ্চেনটা দেখে নাও অ্যান্সারটা কী হবে। দেখো মাঝে 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 চলেও না দিন, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। ঠিক আছে, মাঝে মাঝে দিন চলছে না, সেটা এবার বলছি কীভাবে চলছে না দেখো। বলছে আধুনিক উৎসটা কোথায়, আধুনিক যুগ সচেতন কবি জয় গোস্বামী নুন কবিতা থেকেই উক্তিটা নেওয়া হয়েছে। ঠিক আছে, দেখো তোমরা যখনই কবিতা লিখবে ফার্স্টে এটা কিন্তু বলতে হবে, মানে কবিতার অ্যান্সার লিখবে বা গল্পের অ্যান্সার লিখবে, এটা কিন্তু বলতে হবে যে আধুনিক যুগ সচেতন, মানে যা খুশি বলতে দেবো যে কবিতা কোথা থেকে নেওয়া হচ্ছে, জয় গোস্বামী নুন কবিতা থেকে নেওয়া হয়েছে। কোথায়, এই বক্তটা যে মাঝে মাঝে চলেও না দিন, সেটা কোথা থেকে নেওয়া হচ্ছে, মানে এই উদ্ধৃত অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে, জয় গোস্বামী নুন কবিতা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দেখো ব্যাখ্যা কি বলছে, এক নিরন্ন হাড় হাবাতে পরিবারের সদস্য হচ্ছে কবি, বাঁচার একমাত্র সম্বল ভাতের সঙ্গে একটু নুন, নিম্নবিত্তের অসহনীয় সংকট কবির জগৎ ও জীবনকে করে তুলেছে বড়ই বিবর্ণ, সাধারণ ভাত কাপড়ে দিন চলে যাওয়া তার কাছে বড় পাওয়া, তাছাড়া আর কী বা থাকতে পারে চাওয়ার, যে সংসারে অসুখ আর ধার দেনা নিত্যসঙ্গী, সেই সংসারে স্বপ্নের বিন্ত থেকে মুকুল তো অকালেই ঝরে পড়বে। কবিও স্বপ্ন দেখেন না, যদিও কখনো কখনো আচমকা গোলাপ চারা কিনে আনেন বাজার থেকে, তথাপি সন্দেহ থেকে যায় তাতে গোলাপ ফুটবে কি না। সেই কারণেই চাওয়ার সীমাকে সীমিত করে রেখে মেনে নিয়েছেন বাস্তবকে। সাধারণ ভাত কাপড়ে দিন চলে গেলেও মাঝে মাঝে স্তব্ধ হয়ে যায় প্রত্যাহিতকতার চাকা, তখন মনে হয় বড় দুর্বিষহ এই জীবন, অযুত সংসারের অক্টোপাস ঘিরে ধরে জীর্ণ সংসারকে। এই অবস্থায় কবি হারিয়ে ফেলেন জীবন শৃঙ্খলার স্বাভাবিক রীতিনীতি, নিতান্ত বোহেমিয়ান জীবনে বাড়ি ফিরে আসেন অনেক রাতে, কর্মহীনতার হতাশা আর জঠরের যন্ত্রণাকে সম্বল করে কবি ঘুমের দরজায় টোকা মারেন। কিন্তু না, কিন্তু না, তার হয়ে ওঠে না। গঞ্জিতাকে টান না দিলে যন্ত্রণার তরঙ্গ প্রশমিত হয় না। গতিহীন সংসারের চাকায় তখন জং পড়ে যায় অনেকখানি। আলোচ্য উদ্ধৃতির মধ্যে দিয়ে এই নিষ্ঠুর সত্যই স্পষ্ট হয়ে উঠেছে। বোঝা গেছে? তাহলে কী বলছে, মাঝে মাঝে দিন চলে যায়, যে মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, তাহলে এটার উক্তি কী হলো, এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, এখান থেকে এতটা স্ক্রিনশট তুলে নাও, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, এরপরে আবার পরে কোশ্চেন দেখবো। এবার হয়ে গেল, তাহলে কত বললাম, 10-11 হয়ে গেল। এবার এইটা দেখো, এইটা প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো টিপিলসটা তো দেওয়াই আছে 12 কোশ্চেনটা, এবং দেখো কতবার পরীক্ষা পড়েছে, ক্লাস 11-এ 23-এ পড়েছে, 20-তে পড়েছে, 18-এ পড়েছে, 16-এ পড়েছে, 14-এ পড়েছে। দেখতে পাচ্ছ কতটা ইম্পর্টেন্ট কোশ্চেনটা। বলছে খেতে বসে 12টা, ঠিক আছে, 12টা, খেতে বসে রাগ চড়ে যায়, নুন কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কি, এই রাগ কতদূর সংযত বলেই তুমি মনে করো। ঠিক আছে, তাহলে দেখে নাও, মানে কেন রাগ হয় সেই কোশ্চেনটা এবার দিচ্ছে। দেখো বলছে রাগ চড়ে যায়, রাগ চড়ে আমার মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা দুই ভাই মিলে সারা পাতা মাথায় করি। ঠিক আছে,
তাহলে কী বলছে দেখো, বলছে আলোচ্য এটা কোথা থেকে নেওয়া হয়েছে? জয় গোস্বামী নুন কবিতা থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, জয় গোস্বামী নুন কবিতা থেকে নেওয়া হয়েছে। তো আলোচ্য কবিতার মধ্যে দিয়ে কবি প্রসঙ্গটা কীভাবে বলছে, প্রসঙ্গটা কীভাবে আসছে, বলছে আলোচ্য কবিতার মধ্যে কবি একজন দারিদ্র পীড়িত মানুষের কথা ব্যক্ত করেছেন, যিনি আজীবন দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও নিজেকে হারিয়ে ফেলেননি, যিনি সত্যের মুখোমুখি হয়ে ন্যায্য দাবি করতে সচেষ্ট হয়েছেন, সংগ্রামের ফলে মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়লেও পরাজয় স্বীকার করে নিজেকে দারিদ্র্যের হাতে কিরণক হতে দেননি, নিজস্বতা বজায় রেখে যে মানুষ শুকনো ভাতের সঙ্গে একটু নুনের দাবিতে সোচ্চার হয়েছে। ব্যাখ্যা ব্যাখ্যা উল্লেখিত অংশে দেখা যায় যে দারিদ্র্যের সঙ্গে দিনরাত লড়াই করতে করতে একসময় নিত্য দরিদ্র মানুষটির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। যে বাঁধ ভাঙে তখন তার দিনান্তে খাবারের সময় শুকনো ভাতে নুনের অভাব দেখা দেয়। এই সময় একবার তার মাথার উপর রাগ চড়ে, একবার তিনি রাগের মাথায় চড়ে, এইভাবে ব্যাপারটা বাপ বেটা অথবা দুই ভাই পাড়া তোলপাড় করে বেড়ান। এখানে মানুষটি তার রাগকে জন্ম দিয়েছে বলে তাকে বাপ বেড়া পরিচয় দিয়েছেন। আবার অন্যভাবে তিনি দেখেছেন যে তার রাগ সহজাত, তার সঙ্গী যমজ ভাইয়ের মতো সেও জন্মেছে, এই দুজনই এখানে দুই ভাই এর মধ্যে অবস্থান করেছে। এই কথা একদিকে যেমন ঠিক, অন্যদিকে তেমনি এই কথাও বলা যেতে পারে যে দরিদ্রের ভাঁজ ভেঙে গিয়ে মানুষটি দিক জ্ঞানশূন্য হয়ে পড়ে। ফলে তার বাপ বেটা দাদা ভাই প্রভৃতি সম্পর্কগুলির মধ্যে আর কোনো ভেদাভেদ থাকে না। বুঝে গেছো? তাহলে দুই ভাই মাথায় করেই এখান থেকে পুরোটা তুলে নিতে পারো, মানে রাগ চড়ে মাথার ওপর বা আমি যদি রাগের মাথায়, ঠিক আছে, তাহলে এখান থেকে স্ক্রিনশটটা তুলে নিতে পারো, যাদের দরকার তারা তুলে নিতে পারো, ঠিক আছে, আমি সরিয়ে দিলাম। দেখো এবার এখানে আর কোশ্চেন করবো না আমরা, এবার এখানে চলে যাব। দেখো এই কোশ্চেনগুলো ঘুরে ফিরে একই রকম আসবে, ঠিক আছে, কিন্তু আগে দরকারি কোশ্চেনটা করে নিই। দেখো আগে দরকারি কোশ্চেনটা করে নিই, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কোনটা? নুন কবিতায় নামকরণ সার্থকতা, এই কোশ্চেন 19-এর কোশ্চেনটা, 19, এইটা 19-এরটা, ঠিক আছে, নুন কবিতায় নামকরণের সার্থকতা, এইটা আমরা দেখে নিই আগে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা আগে দেখে নিই, তারপর বাকিগুলো আলোচনা করছি। নুন কবিতায় নামকরণের সার্থকতা আগে করে নিই, তারপর বাকিগুলো আলোচনা করছি, ঠিক আছে। দেখো জয় গোস্বামী নুন কবিতার নামকরণে কতদূর সার্থক বিচার করো, দেখতে পাচ্ছ? জয় গোস্বামী নুন কবিতায় নামকরণের সার্থকতা কতদূর বিচার করো। কী বলছে? সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে নামকরণ একটি গুরুত্বপূর্ণ শিল্পকৌশল। আপাতত সাধারণ নামের মধ্যে দিয়ে বিষয়ের গভীর বঞ্চনা দতিত হলে তার সার্থকতা। তাছাড়া নামকরণ দেখি পাঠক বিষয় সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে, তাই বলা যায় নামকরণ হলো বিষয়ের গভীরে প্রবেশের চাবিকাঠি। আধুনিক কবি জয় গোস্বামী তার কাব্য সাহিত্যের নামকরণের ব্যাপারে অভিনব শিল্পশৈলী পরিচয় দিয়েছেন। আলোচ্য নুন নামকরণটিও তার ব্যতিক্রম নয়, ঠিক আছে, মানে কেন নামগুলো দিতে হয় এটা বললো। এবার এই কবিতার সঙ্গে নাম কি সেটা এখানে বলছে, বুঝা গেছে? এই কবিতা দেখো ফার্স্টে হচ্ছে নামটা কেন দিতে হয় বললো, বিভিন্ন তাকে কী হয় আলাদা করে বোঝা যায়, তাই না, তার প্রতি আমাদের আগ্রহ তৈরি হয়, এটা হলো নাম। এবার এই যে নুন নাম দিচ্ছে সেটা আবার পরে যে নুন কবিতার নাম দিয়েছে তো সেইটা আবার পরে চলবে এখান থেকে। দেখো এখান থেকে কবিতাটি উত্তম পুরুষের উক্তিতে লিখিত। আমরা সর্বনাম ব্যবহার করে কবিতার পরিবারের সদস্যদের নির্দেশ করতে চেয়েছেন। পরে অবশ্য কবি আমরা বলতে তিনি ও তার ভাইকে বুঝিয়েছেন। অভাব অনটনের এক সংসারে কবি ও তার ভাই কীভাবে দিন যাপন করে তার বিশ্বস্ত বর্ণনা আছে কবিতায়। তাদের দিন আনা দিন খাওয়া সংসার, কোনো উচ্চাসা নেই কবির। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কোনো উচ্চাসা নেই কবির, তাই না পাওয়ার বেদনায় তিনি ভারাক্রান্ত নন। কবিতার প্রারম্ভে তার বর্ণনা দিয়েছেন কীভাবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এরপরই কবি আরও বাস্তব বর্ণনা দিয়েছেন তার সংসারে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। সংসারে এমন চিত্র তাদের নিদারুণ দারিদ্র্যকে প্রকট করে তোলে। কোনো রকমে বেঁচে থাকার এই প্রয়াস কবির সংগ্রামী চেতনাকেই তুলে ধরে। কখনো তিনি স্বপ্ন দেখেন বটে, কিন্তু সেই স্বপ্ন অভাবের আগুনে মুকুলেই ঝরে যায়। সংকট বেড়ে গেলে সংসার অচল হয়ে পড়ে, মাঝে মাঝে চলে নাদিন বাড়ি ফিরে দুপুর রাতে। নিম্নবিত্ত পরিবারের একটা স্পষ্ট ছবি কবি এখানে উপহার দিয়েছেন। তারপর কবি জানিয়েছেন আরও গভীরের কথা। খেতে বসে রাগ চড়ে যায়,
নুন নেই ঠান্ডা ভাতে, কোনো রকমে বেঁচে থাকার এই বর্ণনা পাঠকের সংবেদকে নাড়া দিয়ে যায়। ঠান্ডা ভাতে একটু নুন না পাওয়ার ঘটনা কবির সীমাহীন দারিদ্র্যকেই প্রকাট করে তোলে। কবিতার উপসংহারেও সেই নুনের দাবিতেই কবি সোচ্চার। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। ঠিক আছে, তারপর কী বলছে দেখো, ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে প্রার্থনা করেছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। সীমাহীন অভাবের সংসারে এটাই ছিল পাটনির চূড়ান্ত প্রার্থনা। আলোচ্য কবিতাতেও অনুরূপ দাবিতে কবি সোচ্চার। বড় কিছু আশা করা বা চাওয়া দারিদ্র্যের পক্ষে বাতুলতা মাত্র। তাই শুকনো ভাতে নুনের ব্যবস্থাতেই কবি সন্তুষ্ট থাকতে চেয়েছেন। নুন শব্দটি সীমাহীন অভাব অনটনের দ্যোতক হয়ে কবিতায় অন্য মাত্রা যোগ করেছে। এই বিচারে কবিতার নামকরণটি ব্যঞ্জনাধর্মী। বোঝা গেছে? তাহলে এটা পুরোটা লিখতে হবে, যে যেমন পারবে লিখবে পরীক্ষায়। তবে এটা স্ক্রিনশট তোলো না, আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এটা স্ক্রিনশট তোলো, ঠিক আছে? সরিয়ে দিলাম, তারপর এখান থেকে এতটা, ঠিক আছে? এবার আমরা পরের কোশ্চেনে ফিরে আসছি। কী বললাম, তাহলে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনটা করে নিলাম, নুন কবিতার নামকরণের সার্থকতা আমরা করে নিলাম। ঠিক আছে, আর দু একটা কোশ্চেন আছে, ঠিক আছে, সেইটা আমরা দেখে নিই, একবার দেখে নিই এখানে কী কোশ্চেনগুলো আছে। তারপর হচ্ছে আমরা তো সামান্য লোক, এইটা বাকি আছে। আর হচ্ছে মাঝে মাঝে চলে না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। আর ঠিক আছে, আর দুটো একটা কোশ্চেন বাকি আছে। দেখো, এই যে আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, দেখো দুবার পরীক্ষায় পড়েছে, তিনবার পরীক্ষায় পড়েছে এটা। ঠিক আছে, আমরা তো সামান্য লোক, কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? সামান্য লোক শব্দের তাৎপর্য ব্যাখ্যা করো। ঠিক আছে, দেখো, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি জয় গোস্বামী নুন কবিতার বিষয়বস্তু প্রসঙ্গে আলোচনা প্রসঙ্গে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। ঠিক আছে, দেখো, কবি জয় গোস্বামী নুন কবিতার বিষয় হলো জৈনিক হতদরিদ্র শ্রমজীবী সাধারণ মানুষের আত্মকথা। এই শ্রেণীর মানুষ অল্পে খুশি, তারা জানে দুঃখ প্রকাশ করে দুঃখে সুরাহা হয় না। সাধারণ ভাত কাপড়ে তাদের জীবন চলে, অসুখে ধার দেনা করে তারা সামাল দেয়, অর্থাভাবে সব দিন বাজার করতে পারে না, কখনো বা মাত্রা ছাড়াই শৌখিনতার বিলাস কখনো ঘাড়ে চড়ে, সংসারে অভাব অনটনের কথা ভুলে গোলাপচারা কিনে ফেলে, কিন্তু কোথায় লাগাবে অভাব অনটনের, কোথায় লাগাবে ফুল, হবে কি না সে বিষয়ে সেসব ভবিষ্যতের জিম্মায় রেখে যথারীতি নিত্যদিনের গাঁজার নেশায় ডুবে যায়। এভাবে দিন চলে যায় হেসে খেলেই, কষ্ট করে। মাঝে মাঝে সংসার অচল হয়ে পড়ে, তাতে তাদের বাড়ি ফিরতে দুপুর রাত হয়। খেতে বসে ঠান্ডা ভাতে নুনটুকু জোটে না, তখনই মাথায় রাগ চড়ে। বাপ বেটা কিংবা দু ভাইয়ে মিলে চেঁচামেচি করে পাড়া মাথায় করে। ওই অসংযমী কাজ থেকে সান্ত্বনা পেতেই কবি বলে বসে, করি তো, কার তাতে কী? তাৎপর্য তাহলে কী? এটার তাৎপর্যটা এবার কী বলছে, তারা দিন দুঃখী সামান্য মানুষ, তাদের চা পাওয়া সামান্য, প্রত্যাশাও যৎকিঞ্চিত। তাদের কামনা শুকনো ভাতে সামান্য নুনের ব্যবস্থা হোক। যাদের এটুকু ব্যবস্থা করার দায়িত্ববোধ, তাদের কাছে আবেদন, গরিবের সপক্ষে এটুকু অন্তত করা হোক। মানে যারা এটা করতে পারবে, মানে ধরো আমি কথাই বলছি, এখানে সরকার ধরো করতে পারবে, যারা সরকার কি সরকারি দেশ চালায়, ঠিক আছে, তাহলে সরকারই পারবে আমাদের এই কি মানে বা কবিদের এই চাওয়াটাকে পূর্ণ করতে। বোঝা গেছে? তাহলে তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, আমি এবার সরিয়ে দিলাম। ঠিক আছে, আর লাস্ট একটা কোশ্চেন বাকি আছে, সেটা আমরা দেখে নিই। এখানে যে এই কোশ্চেনটা বাকি আছে, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। এই যে এইটা 11 কোশ্চেনটা বলা হয়নি, ঠিক আছে? বলছে মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি চলেও না দিন, কার কোন মাঝে মাঝে দিন চলে না, এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের যে ছবি ফুটেছে সেটা লেখো। এর মাধ্যমে নিম্নবিত্ত মানুষের জীবনের যে ছবি ফুটেছে সেটা লেখো। ঠিক আছে, দেখো এটা লিখে নেবে তোমরা।
বলছে, এক নিরন্ন হাড় হাবাতে পরিবারের সদস্য কবি, বাঁচার একমাত্র সম্বল ভাতের সঙ্গে একটু নুন। নিম্নবিত্তের অসহনীয় সংকট কবির জগৎ ও জীবনকে করে তুলেছে বড়ই বিবর্ণ। সাধারণ ভাত কাপড়ে দিন চলে যায় তার কাছে বড় পাওয়া। তাছাড়া আর কীই বা থাকতে পারে চাওয়া? যে সংসারে অসুখ আর ধার দেনা নিত্যসঙ্গী, সেই সঙ্গে স্বপ্নের বিন্তু থেকে মুকুল তো অকালেই ঝরে পড়বে। কবিও স্বপ্ন দেখেন না, যদিও কখনো আচমকা গোলাপ চারা কিনে আনেন বাজার থেকে, তথাপি সন্দেহ থেকে যায় তাতে ফুল ফুটবে কিনা। সেই কারণেই চাওয়ার সীমাকে সীমিত রেখে মেনে নিয়েছেন বাস্তবকে। সাধারণ ভাত কাপড়ে দিন চলে গেলেও মাঝে মাঝে স্তব্ধ হয়ে যায় প্রত্যয়িকতার চাকা। তখন মনে হয় বড় দুর্বিষহ এই জীবন, অযথ সংসারে অক্টোপাস ঘিরে ধরে জীর্ণ সংসারকে। এই অবস্থায় কবি হারিয়ে ফেলেন জীবন শৃঙ্খলার স্বাভাবিক রীতিনীতি। নিতান্ত বোহেমিয়ান জীবনে ফিরে আসেন বাড়ি অনেক রাতে। কর্মহীনতার হতাশা এবং জঠরের যন্ত্রণাকে সম্বল করে কবি ঘুমের দরজায় টোকা মারেন, কিন্তু তা হয় না, তার হয়ে ওঠে না। গঞ্জিকাতে টান না দিলে যন্ত্রণার তরঙ্গ প্রশমিত হয় না। গতিহীন সংসারের চাকায় তখন জং পড়ে যায় অনেকখানি। আলোচ্য উদ্ধৃতির মধ্যে দিয়ে একটি নিষ্ঠুর সত্যই স্পষ্ট হয়ে উঠেছে। ঠিক আছে, এটা তাহলে তোমরা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি একবার বলেছিলাম, আরেকবার বলে দিলাম। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি রিপিট করলাম, আরেকবার বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হলো এবার আমাদের কোশ্চেনগুলো হয়ে গেল। ঠিক আছে, এখানে আর কোশ্চেন নেই। দেখো, এই লাস্টের কোশ্চেনটা বলে দিই। বলেছে, জয় গোস্বামী বিখ্যাত কাব্যের নাম লেখো। এগুলো তোমাদের বই, যেখানে কাব্য, যেখানে তোমার জয় গোস্বামীর সূচিপত্র, জয় গোস্বামীর যেখানে কবি পরিচিতি দেওয়া আছে সেখানেই পেয়ে যাবে। নিম্নবিত্তে নোনা চোখে দিনলিপি জয় গোস্বামী নুন কবিতা শেষ পর্যন্ত যে লবণাক্ত সমুদ্রের গর্জন ব্যাখ্যা করো। এইসব বেকার জিনিস, এগুলো পড়তে হবে না, পরীক্ষা পড়বে না। ঠিক আছে, দেখো এই কোশ্চেনে কিন্তু পরীক্ষা পড়েনি, পরীক্ষা পড়েছে এই কোশ্চেনে, পরীক্ষা পড়েছে জয় গোস্বামী বিখ্যাত কাব্যগ্রন্থের নাম। ঠিক আছে, জয় গোস্বামীর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম, একটা কবিতা আছে, ঘুমিয়েছ কি ঝাউ গাছ বলে একটা কবিতা আছে, এই কাব্যগ্রন্থ আছে, ঘুমিয়েছ কি ঝাউ গাছ। ঠিক আছে, যারা তোমরা জানো তারা করে নিতে পারো, ঘুমিয়েছ কি ঝাউ গাছ, ঘুমিয়েছ কি ঝাউ গাছ, ঝাউ। ঠিক আছে, আর লাস্টের হচ্ছে নুন কবিতায় আমরা কারা, ওই যে আমরা কারা। দেখো, এগুলো সব 2 নম্বর করে, আমরা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ, যাদের দিন আনতে নুন আনতে পান্তা ফেরো, সেরকম মানুষ। কবিতার মধ্যে দিয়ে জীবন দর্শনের পরিচয় পাচ্ছে তা লেখো। বাকি দেখো, বারবার কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, রিপিট। ঠিক আছে, একই কোশ্চেন বারবার রিপিট হচ্ছে। তোমরা যদি কবিটা ভালো করে বুঝে থাকো এবং প্রত্যেকটা কোশ্চেন যদি 2-3টে কোশ্চেনে করে রাখো, তাহলেই কিন্তু বাকি কোশ্চেনগুলো করতে পারবে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নেক্সট আমি আশা করছি আরেকটা কবিতা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, এবং তোমাদের কোনটা লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে কোনটা তোমাদের বেশি লাগবে। ঠিক আছে, তবেও আমি আমার মতো নিয়ে আসবো, কিন্তু তবুও তোমরা যদি বলো যে এইটা আমাদের আগে লাগবে, তাহলে আমি সেটাই দেবো। ঠিক আছে, অনেকেই কমেন্ট করে, যারা দেখোনি তারা প্রথম এসছো তারা আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নেবে। ঠিক আছে, আগে আমি এই টপিকগুলো শেষ করে নিচ্ছি, মানে ধরো 2টো গল্প করেছি, 2টো কবিতা করবো, এরকম করে সবগুলো শেষ করবো, তারপর মডেল কোশ্চেন শুরু করবো। ঠিক আছে, মানে প্রত্যেকটা স্কুলে ধরে ধরে মানে কোশ্চেন কেমন আসবে, এগুলো তো একটাতেই ধরো, মানে এগুলো হচ্ছে ধরো নুন কবিতাটাই আলোচনা করেই যাচ্ছি। ঠিক আছে, বা তেলানাপথ আবিষ্কার সেটা করেই যাচ্ছি, ওরকম নয়। তখন কোশ্চেনগুলো কেমন আসবে, মানে একটা গদ্য, একটা গল্প, একটা কবিতা, মানে যেমন কোশ্চেন আসবে তেমনগুলো এর পরে আলোচনা করব। আগে কি করব, আগে পুরোটা শেষ করে নিই। ঠিক আছে, তো যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আহ, বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, যাতে বেশি বেশি করে সবাই ভিডিওটা দেখতে পায়। ঠিক আছে, যেন সবারই একটু হলেও উপকার হয়। আর যারা প্রথমবার এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সব ভিডিওই পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ।